আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি ZSRM এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে নিয়মিত RTVতে সম্প্রচার হয়। দর্শক, পরিস্থিতি ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেছে, নির্বাচনের দাবিতে যমুনা অভিমুখে দেশের জনগণের লং মার্চ হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। এদিকে আগামী জাতীয় নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে হওয়ার মতো পরিস্থিতি এখনও দেখছে না বলে জানিয়েছে জামাত। তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ পুরো সংস্কার প্রক্রিয়াকে গণভোটের মাধ্যমে জুলাই সনদ তৈরি করে আইনগত ভিত্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটি। আর জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার ও মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে এনসিপি। এদিকে যারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং তিনি দাবি করেছেন এর মধ্য দিয়ে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দর্শক, এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন নিয়ে শঙ্কা কেন। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এবং আমাদের সঙ্গে আরও রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন আপনার প্রতিক্রিয়া, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, এমনকি লিখতে পারেন আমাদের ফেসবুকে। আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই শামীম ভাই আপনাকে দিয়েই। যেটা আমরা বলার চেষ্টা করলাম, বিএনপি এই সরকারের গঠনের পর থেকেই তাদের যথেষ্ট যেটাকে বলে সহযোগিতা এবং এই সরকারের প্রতি সাপোর্টিভ এই আচরণটা দেখিয়েছে। হঠাৎ করে এমন কোন পরিস্থিতি হলো বলে আপনি মনে করেন যে আজকে আমরা দেখলাম যে বিএনপিও এখন মনে করছে যদি আমরা যমুনার দিকে লং মার্চ করি সেটি জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে? কোন প্রেক্ষিতে আসলে বিএনপির মধ্যে এই ভাবনাটা এলো? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের RTVতে যারা দেশ বিদেশে সংযুক্ত রয়েছেন, দর্শক শ্রোতা সবাইকে, এবং আমার সমালোচক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি ভাই এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সহ সবাইকে আমি আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সাম্প্রতিক সময় আপনি প্রশ্নটা তুলে ছিলেন, গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। দেখুন, আমরা প্রথম থেকেই বিএনপি রাজনৈতিক দল এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে। বিএনপি সবসময় এই সরকারকে সহযোগিতা করে আসছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে। কারণ এই সরকার জনগণের সরকার, আমাদেরই সরকার। আপনি সংস্কার, আমরা সবসময় সংস্কার পক্ষে কথা বলেছি আমাদের দলের পক্ষ থেকে। আমরা কিন্তু সংস্কারের বিরুদ্ধে না। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের নির্বাচন কমিশন, আমাদের সংবিধান, আমাদের জনপ্রশাসন, আমাদের বিচার বিভাগ, আমাদের দুদক, আমাদের পুলিশ বিভাগের যে সংস্কার প্রয়োজন সেগুলো অল্প সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার করতে করে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেন। কারণ গত 17 বছর ধরে ধরেন এদেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, একতান্ত্রিক কর্তৃত্ববাদী স্বৈরশাসক ফ্যাসিবাদী শাসন, ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, আপনার পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, জাতীয় নির্বাচন বলেন, কোনো নির্বাচনই গত 17 বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। বিশেষ করে আজকের প্রায় 4.25 কোটি তরুণ প্রজন্মের ভোটার 18 থেকে 35, এরাও এই গত 17 বছর ভোট দিতে পারেনি। জন আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা। আজকে দেখেন আপনি চিটাগাঙে, খুলনা, বরিশালে তারুণ্যের সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ তরুণরা জেগে উঠেছে, তারা সোচ্চার হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা দাবি, আহ্বান জানাচ্ছে সুষ্ঠুভাবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরে আসতে হবে। আপনি যদি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা না করেন, সংস্কার চলবে, বিচার চলবে, খুনি হাসিনা এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এক নির্বাচন করার বিকল্প এই সরকারের সামনে হাতে নেই। অবশ্যই আমরা সরকার একটা টাইমলাইন বলেছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুন। আমরা দাবি করছি এই টাইমলাইনের মধ্যে নির্বাচন হবে না, এরকম কি বিএনপি মনে করছে? এরকম আমরা দীর্ঘায়িত হোক, আমরা চাই না সরকার নির্বাচন নিয়ে দীর্ঘায়িত হোক। কারণ জনগণের যেটা বিএনপি আজকে যদি সরকারের বিরুদ্ধে নির্বাচন আদায় করার জন্য একটা বৃহত্তম রাজনৈতিক দল, জনপ্রিয় একটি রাজনৈতিক দল, বারবার জনগণ ভোট দিয়ে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। এই দলকে যদি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন আদায় করার জন্য রাজপথে আন্দোলন করতে হয়, এটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক, দুঃখের হবে, কষ্টের হবে। এটা আমরা করতে চাই না।
এই সরকারি ম্যান্ডেটই একমাত্র জাতীয় নির্বাচন উপহার। এই সরকারি চ্যালেঞ্জ এটাই। আপনি তো বছরের পর বছর সংস্কার করে, আপনি তো তাল ভাড়া করে নির্বাচন প্রলম্বিত করে জনগণ ক্ষোভের সৃষ্টি হবে, জনগণের মাঝে জনগণ বিক্ষুব্ধ হবে, জনগণ ব্যথিত হবে। সেই জায়গায় আমরা যেতে চাই না। ধন্যবাদ শামীম ভাই, আপনি বলেছেন। আমি একটু আরিফুল ইসলাম আদিব আপনার কাছে শুনতে চাই। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। এনসিপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিচার হওয়ার পরে সংস্কার, মৌলিক সংস্কারগুলো সাধিত হওয়ার পরে নির্বাচন, তো সেইটা এনসিপির দৃষ্টিতে আসলে কবে হতে পারে, এই ঘটনাগুলো ঘটবে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছে সবাই। মানে আপনাকে আমি একটা কিউ দেই, যেহেতু নামের দিক থেকে এটি অন্তর্বর্তী সরকার, এটি তো অনাদিকালের সরকার না নিশ্চয়ই, তো নিশ্চয়ই তারও একটা টাইম ফ্রেম আছে। সেইটা এনসিপি কতদিন আসলে সরকারকে এইসবের জন্য সময় দিতে প্রস্তুত? সরকারকে সময় দেওয়া বা নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে এখন পর্যন্ত এনসিপি আমাদের পক্ষ থেকে সাংগঠনিকভাবে কোনো অফিসিয়ালি বক্তব্য আমরা এখনো জানাইনি। আমরা যেটা বলেছি যে সরকারের পক্ষ থেকে নির্বাচনের যে সময়সীমা বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এই সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা আমাদের মূল যে জায়গা, আগে হলে আপত্তি আছে, আগে হলে না, আগে বলতে আগে ডিসেম্বর আগে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে নির্বাচনের এখন যে তফসিল ঘোষণা করা, পরবর্তীতে যে ধারাবাহিক বিষয়গুলো আছে সেগুলো তো আসলে, আর এর পরে হলে ধরেন এর পরে হলে ওই টাইম ফ্রেমের পরে হলে, টাইম ফ্রেম নিয়ে নির্বাচনের আসলে টাইম ফ্রেম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সেটাও যদি জুনে হয় বা পরের ডিসেম্বর হয়, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি। আমাদের মূল জায়গাটা যেটা হচ্ছে যে সরকারের আওয়ামী লীগের গণহত্যার বিচার, এবং সেই বিচারের আমরা দেখেছি প্রথম যে দাবটা আওয়ামী লীগের, আমরা স্পষ্ট করে দাবি জানিয়েছিলাম যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা, সেটি সরকার প্রাথমিকভাবে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের যারা সরাসরি গণহত্যার সাথে দায়ী জড়িত ছিল, একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে যারা বিভিন্ন সরাসরি খুনের সাথে, তাদের বড় অংশই সরকার গ্রেপ্তার করেনি এবং করতে পারেনি। সেই জায়গা থেকে সরকারের সদিচ্ছা কতটুকু আছে এটাও কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি হয়েছে। আজকেও দেখেছি আমরা ঢাকার বেশ কয়েক জায়গায় আওয়ামী লীগ 10 জন 12 জন করে মিছিল করার চেষ্টা করছে, 1-2 জায়গায় গ্রেপ্তার হয়েছে। ফলবর্তীতে আমরা পূর্ববর্তী সরকারের সময় পুলিশ গোয়েন্দা সংস্থার যে তৎপরতা আমরা দেখেছিলাম, যে ধরেন বিএনপি কিংবা অন্যান্য দলের মিছিল ঠেকানোর জন্য যেভাবে পুলিশ হুমড়ি খেয়ে পুরো একেবারে থাকতেন, তো এখন আমরা সেই তৎপরতাটা আসলে প্রশাসন থেকে দেখি না, এবং মিছিল পরবর্তীতে যে ধরনের করা সে জায়গাটা নেই। মৌলিক সংস্কারের বিষয়ে আমাদের ঐক্যমত কমিশনের সাথে ইতিমধ্যে আমাদের 2বার মিটিং হয়েছে। সেই জায়গা থেকে আমরা খুব স্পেসিফিক বেশ কয়েকটি জায়গায় বলেছিলাম, এবং বিএনপিও বেশ কিছু জায়গায় পরিবর্তনের সংস্কারের কাছে বিষয় বলছে। খুব বেশি জায়গায় ডিফারেন্স নাই। আমরা যে জায়গাগুলো বলেছিলাম যে পরপর 2বারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সরকারের মেয়াদ 4 বছর করা, কিংবা হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে আসে এবং উচ্চকক্ষটা সংখ্যানুপাতিক করা, এবং একই সাথে নাগরিকের যে মৌলিক অধিকারগুলো আছে, আমরা দেখি যে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তার ইস্যু দিয়ে ও জনগণের ওই অধিকারগুলোকে অনেক সময় তারা রহিত করে দেয়। যেমন আপনি সাংবিধানিকভাবেই মিছিল, মিটিং, সভা সমাবেশ সংগঠন করার আপনার অধিকার আছে, কিন্তু আপনার তারপরে দেখছে যে ধরেন বিএনপি যখনই সমাবেশ করতে যেত বিরোধী দল থেকে বলতো যে এখানে জননিরাপত্তার সংকট আছে, এখানে একটা হামলা হইতে পারে, নানা ধরনের হচ্ছে এগুলো হচ্ছে। ফলশ্রুতিতে সেই জায়গা থেকে আমাদের কথা যে নাগরিকদের যে মৌলিক মানবাধিকার, মানবিক মর্যাদার জায়গাটা আছে, সেটা কোনোভাবেই যে সরকারি ক্ষমতায় থাকুক কোনো মাধ্যমেই হচ্ছে সেটাকে রহিত করা যাবে না। এবং বেশ কিছু জায়গায় নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা যেটা বলছি, সরাসরি নারীদের আসনেই কিছু নির্দিষ্ট কিছু আসন। একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করি, সেটি হচ্ছে এই সরকার শুরুতে তার যে ডোমেন ঠিক করেছিল, কাজের জায়গা অনেক বেড়ে যাওয়ায় বা তার ফোকাস পয়েন্ট কি নষ্ট হচ্ছে? সংস্কারের যে জায়গা, সেই সংস্কারের আসলে 9 মাসের মধ্যে আপনি দৃশ্যমান সংস্কার যে ঠিকই বলে, সেটি কতখানি আপনারা দেখেছেন? না, এখানে তো সংস্কারের তো ফোকাস কি সরকার ফোকাস থেকে সরে গেল কিনা? মানে ধরেন আপনি যেটা খুব স্পষ্ট বলেছেন যে যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত তাদেরকে এখনো ধরতে পারে নাই, ওই অর্থে তার মানে তার একটা এই অভ্যুত্থানের একটা বড় ম্যান্ডেট ছিল যে তাদের বিচার করা, বিচারের প্রথম ম্যান্ডেটই এটা। তার মানে 9 মাসের মধ্যে সেই বিচারের জায়গায় ধরতে পারার জায়গাতেই সরকার তার ফোকাস
নষ্ট করতে হয়েছে পারেনি কিনা? না, সেটা তো সরকার পারেনি, কারণ এটি একটি আমাদের সামগ্রিক বিষয়। দেখেন, অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে আগস্টের যে 5ই আগস্ট আমাদের অভ্যুত্থান, সেদিনই আমরা এখানকার রাজনৈতিক দল এবং সকলকে মিলে একটা সম্মিলিত সরকার করার, মানে জাতীয় সরকার করার আহ্বান জানিয়েছিলাম। কারণ হয়নি, এটা কারণে একটা যেটাই হোক একটা কারণে। কিন্তু সেই সময় যেটি হচ্ছে যে এই যে বাংলাদেশ যে সিচুয়েশনটা মোকাবেলা করতেছে, যেভাবে আর্থিক নানা ধরনের জটিলতা আছে, প্রশাসন, জিওপলিটিক্যাল ইস্যুগুলো আসছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, ফলে যেটা হয় যে সরকারের যে পাওয়ার পয়েন্ট বা ফ্যাক্টরগুলো আছে এগুলো নানাভাবে বিভক্ত, এবং সরকারের যে উপদেষ্টা প্যানেল আছে টোটাল, এবং প্রধান উপদেষ্টার যারা অন্যান্য দায়িত্বে আছেন, এই যে 36 জন বা 40 জনের মতন যারা দায়িত্বে আছেন, এদের ভিতর সম্মিলিতভাবে একটা সুর নাই, মানে ইকো হচ্ছে না। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে মানে এই যে সমন্বিত যে একটা উদ্যোগ থাকা, যে আমি এই বিচারটা করব, শহীদদের ফ্যামিলিগুলাকে দ্রুত তাদের অনুদান কিংবা তাদের যে পুনর্বাসন করা, সেটার বিষয় এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ফলশ্রুতি যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন না যে ডিসেম্বরে আসলে নির্বাচন, মানে এটা তো সামগ্রিক পরিস্থিতি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমি আবারও ফিরবো, আমি যেতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজাকে আপনার কাছে। যেটি বললাম সেটি হচ্ছে আমাদের আজকের বিষয়, নির্বাচন নিয়ে ক্রমশ শঙ্কার জায়গা তৈরি হচ্ছে, এরকম আপনার মনে হয় কিনা? না, শঙ্কার নির্বাচন যারা করবে তারা সবচেয়ে বেশি নিয়ে চিন্তিত, বা তারা এটা খোঁজে যে কোথায় শঙ্কা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এইরকম একটা সরকার যখন থাকে তখন সবচেয়ে বেশি রোল থাকে সরকারের বাইরে যারা রাজনৈতিক স্টেক হোল্ডার, বড় দলগুলো, তাদের সবচেয়ে বেশি রোল থাকে। কারণ অনির্বাচিত সরকার বলা হয় তাকে, এটা আমার ওপিনিয়ন দিচ্ছি না, তাকে বলা হয় অনির্বাচিত সংজ্ঞাটা আছে সেটাই বলছেন। হ্যাঁ, কিন্তু ইনফ্যাক্ট উনি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমার সংবিধানে নাই, কিন্তু এই ট্যাগটা দিছে কিন্তু সংবিধানের 106 অনুচ্ছেদ মোতাবেক, এটা রেফারেন্স নিয়ে সুপ্রিম কোর্ট। তাহলে সে একটা সরকার হয়েছে সংবিধানের বাইরে। এই সরকারের মেয়াদটা কি? এই সরকারের মেয়াদ কতক্ষণ? এই সরকার যেহেতু সংবিধানে নাই, সেটার মেয়াদও তো আসলে নাই। আমি তো না, যেহেতু রেফারেন্স যারা দিছে তাদের উচিত ছিল, কথার কথা বলছি, যে এটা এখন করা যেতে পারে এবং এদের মেয়াদ এতদিন হইতে পারে এবং এরা কি কি কাজগুলো করে যাবে, তার কোনোটাই তাকে বলা হয় নাই। এটা এদিক থেকে মনে করেন আমি তার পক্ষে বলছি না, আমি সিচুয়েশনটা বলছি। 2 নম্বর আসেন, এই সরকার ক্ষমতা আসার পরপরই কিন্তু আমরা একটা শব্দ পেয়েছি যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব। তখনকার আমাদের সেনা প্রধানও বলছিলেন, সরকার প্রধানও বলেছেন, সরকার প্রধান বলেননি, সরকার প্রধান অনেক পরে বলছেন, উনি ডিসেম্বর থেকে জুন, বাট ডিসেম্বর মধ্যে কিন্তু মিল আছে। তো ডিসেম্বর মধ্যে মিল থাকলে তারপর যখন বিএনপি তাদের সাথে দেখা করে, সরকারের সাথে দেখা করে, তারাও কিন্তু বলল আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাই। তাহলে ডেডলাইন বা ডেট বলেন যাই বলেন, লাস্ট বর্ডার লাইন 31শে ডিসেম্বর। সেই হিসেবে আপনি তফসিল আসতে পারে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে, ওই পর্যন্ত কিন্তু ইউ মাস্ট কিপ সাইলেন্ট। বাট যদি আপনি দেখেন যে এমন কিছু হচ্ছে যেটা সরকারের জন্য খুব ডিস্টার্ব হচ্ছে এবং সরকার এর পরিস্থিতিতে নির্বাচন পর্যন্ত গড়ানো কঠিন, তাহলে আপনার আমার রোল আছে। রোলটা কি? এই সরকার ক্ষমতা আসার পর আনসারের দাবি আসছে, এই সরকার আসার পর ডাক্তারদের দাবি, নার্সের দাবি, শিক্ষকের দাবি, মাস্টার হলে চাকরি করে তাদের স্থায়ীকরণের দাবি, এমন কোনো দাবি এর পর্যন্ত 150 দাবি ফেস করছে। এই আন্দোলনটা আসছে, এই যে দাবি যারা করতেছে এদের সংখ্যা যদি প্রত্যেকটা আপনি 100 ধরেন তর্কের খাতিরে, বাংলাদেশের জনসংখ্যা যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত এদের সংখ্যা 70 জন শতকরা, অর্থাৎ এরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। বাকি 30 জন কিন্তু এর বাইরে। তা আপনি যদি 100 ইউনিটে নিয়ে আসেন, তাহলে যারা আন্দোলন করে তাদের ভিতরে 70 জন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তা সরকারকে যদি আমি নিরিবিলি থাকতে দেই, তাহলে তো ওই রাজনৈতিক দলগুলোর বলা উচিত যে এই সরকার অনির্বাচিত সরকার, এই লোককে একটা সুন্দর নির্বাচন করতে দাও তোমরা, তা না হলে তো সে নির্বাচনটা দিতে পারবে না। এটা বললে তো 70 জন লোক চলে যাওয়ার কথা, আর ওই 70 জন লোক চলে গেলে ওই 30 জন যাবে না, বিকজ আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, আমি যাব না। কিন্তু সেই আহ্বানটা আমরা পাইনি এখন পর্যন্ত। আপনারা পাইছেন কিনা আমি জানি না, কোনো রাজনৈতিক দল বলে নাই যে তোমরা ঘরে যাও, আমরা নির্বাচিত হয়ে আসি তারপরে।
একটা দল বলছিল হ্যাঁ গণ অধিকার একবার বলছিল যে সরকারের 2-3 মাস টাইম দেয় এরকম ওটা ঠিক আছে 2-3 মাস টাইম তো এমনি যায় তারপরে আরেকটা ব্যাপার রাজনৈতিক দলের সবচেয়ে বড় ইস্যু হওয়া উচিত যে এই সরকারটা রাষ্ট্রের জন্য অমঙ্গলজনক কি করছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে একেবারে চোখে আঙ্গুল দিয়ে যে এই জিনিসগুলো অমঙ্গলজনক করতেছেন ফর দ্য পিপল অ্যান্ড দ্য কান্ট্রি এটা না দেখাইলে আপনি ডিসেম্বর মতো টাইম দিয়ে আসছেন আপনি এখন নামবেন কিভাবে আপনাকে নামতে হইলে এইরকম একটা কিছু দেখায় দৃশ্যমান যাতে জনগণকে সম্পৃক্ত করতে আমিও হব সম্পৃক্ত 100 বার কারণ আপনি আমার দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে যেমন এই সরকার আসার পর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ কি বলতে পারবে যে শেখ হাসিনার সময় তারা যেভাবে ছিল তাদের নাগরিক অধিকার মৌলিক অধিকার বাক স্বাধীনতা নিঃসন্দেহে অনেক বেশি হয়েছে এটা আপনার প্লাস পয়েন্ট আবার কল্পনা করেন শেখ হাসিনা যদি 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত থাকতো আপনি ব্যাংকের মাটি পর্যন্ত চলে যেত আপনি আমার কথা হলো আমি ইউনূস সাহেবের পক্ষপাতিত্ব বলতে হবে আমাকে চোখে আঙ্গুল দিয়ে যে দেশ এবং জনগণের জন্য ক্ষতিকারক কি হচ্ছে সেটা দেখাবেন আপনি কালকে সকালবেলা আন্দোলন করতে পারবেন এবং আন্দোলন করে তাকে সরিয়ে দেওয়া উচিত আমি মনে করি এটা রাজনৈতিক দলের কাজ কারণ এই ক্রাইসিস টাইমে আপনি কে করবে এটা এইরকম ক্রাইসিস টাইমে কে করবে আপনি যে বুঝলেন আপনার যে আন্ডারস্ট্যান্ডিং খুবই সুকুমার আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আমি বলি এই আন্ডারস্ট্যান্ডিংটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আপনি দেখছেন আমি দেখবো না কেন না দেখবেন না কেন সেটি তো আবার অন্য রেফারেন্স দেখছেন কিনা এখনো পর্যন্ত এখন পর্যন্ত কেউ ক্লিয়ার বলতেই পারে নাই যে দেশ এবং জনগণের জন্য ক্ষতিকারক কি করছে সেটা আগে আনতে হবে সেইটা আনলে পরে আমরা কি করছি ওই যে আন্দোলন যেটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে একটাই তো গ্রাউন্ড দেশ এবং জনগণের আয়নাঘর বিনা বিচারে হত্যা হ্যাঁ তারপরে আপনার জুলাইতে হত্যা এই যে জিনিসগুলা এখন তো সেই জিনিসটা নাই আপনি যে কেউ আন্দোলন করতে পারেন ওই যে রেস্ট্রিকশন দিয়েছে যমুনার সামনে যায়ও না কথার কথা তারপর এনসিপি গেছে তাদেরকে নাকি জামাইয়ের আদর করা হয়েছে ভালো কথা আপনি যান না আপনি গিয়ে এনসিপিকে উঠাই দেন আমি একটা তর্কের খাতিরে বলছি আপনার জন্য যদি টিয়ার গ্যাস আসে আপনার জন্য যদি বুলেট আসে ওইরকম যদি গুলি আসে আমরা দেখব যাচ্ছেন না কেন ইফ এনিবডি ডু এনি রং আপনি কেন যাচ্ছেন না আপনার তো রাইট আছে আমি রাজ্জাকি ভাইকে আসলে এই জায়গায় উনি যে প্রশ্নটা করেছেন যে আপনারা তো নির্বাচন চাইছেন কিন্তু বিএনপি খুব স্পষ্ট করে এই সরকার দেশের জন্য অমঙ্গলজনক কিছু করছে সেরকম কোনো গ্রাউন্ডকে আপনারা আনতে পেরেছেন মাঠে দেখুন আমরা কিন্তু বারবারই বলছি এই সরকারকে আজকে প্রায় 9.5 মাস অতিক্রান্ত হচ্ছে এই সরকারের কম সময় না আমরা প্রথম থেকেই নির্বাচনের দাবি করছি যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারের প্রয়োজন সেগুলো সেই নির্বাচনও তো ডিসেম্বর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের দল বারবারই বলছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করে ডিসেম্বরের মধ্যে আপনি ইলেকশন দিয়ে দেন সবাই আপনার সেপ্টেম্বরে তফসিল তার মানে এখনো আপনার 3 মাস হাতে আছে সেইটাই আমি প্রথমে প্রশ্ন করেছিলাম এখনো সংকট তৈরি হচ্ছে অবশ্যই বিএনপি সেটা চিন্তা করে আপনি আমাদের দেখেছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব তারুণ্যের সমাবেশে খুলনা সার্কিট হাউসে ময়দানে বলেছেন স্পষ্টভাবে তিনি বক্তব্য দিয়েছেন এই সরকারের প্রধান উপদেষ্টা পরিষদ সভার উদ্দেশ্যে তিনি সংশয় প্রকাশ করেছেন এই সরকারকে অনুরোধ করেছেন জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখিয়ে মানুষের প্রত্যাশা কিন্তু এই সরকারের যে কতগুলো জিনিস রয়ে গেল যেমন এনসিপি বলছে আপনি জামায়াত বলছে যে এখনো আপনার দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি আপনি সেটা তো তাকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণা করতে হবে নির্বাচনের কতটা সময় তারা সংস্কার করবে বিচার করবে সেটা জনগণ মানবে কিনা সেটা তো বিচার্য বিষয় রয়েছে আপনি এই অজুহাতে নির্বাচন দীর্ঘায়িত করে জনগণের ভোটাধিকার যদি ফিরিয়ে না দেন অবশ্যই একটা সংঘাত সৃষ্টি হবে দেশে একটা অরাজকতা আন্দোলন সেরকম একটা আমাদেরকে সেই আশঙ্কা আমরা প্রকাশ করি এই সরকারের সবচেয়ে বড় আজকের এই গভর্নমেন্ট 9.5 মাস অতিক্রান্ত হয়েছে যে বহুবিধ চ্যালেঞ্জের উপরে সরকার দাঁড়িয়েছে আজকে বিশ্বব্যাংক বলছে আজকে ভঙ্গুর একটা অর্থনীতির উপর দাঁড়িয়ে বাজেট প্রণয়ন হতে যাচ্ছে তারা আভাস দিয়েছে জিডিপিতে 3.3% নিচের দিকে নেমে যাবে সংখ্যা প্রকাশ করেছে একটা রেমিটেন্স তৈরিকৃত পোশাক শিল্প গ্রামীণ অর্থনীতি কৃষি এই দেশটাকে টিকিয়ে রেখেছে এত লুটপাট দুর্নীতি পাচার $245 বিলিয়ন অর্থ এই 16 বছরে পাচার হয়ে গেছে আপনার 3,45,000 তারও বেশি কুঋণ কারা টাকা সরকারের স্টেক হোল্ডাররা ব্যবসায়ীরা অলিগাররা নিয়ে পালিয়ে চলে গেছে
এই যে 12-13টা মেগা প্রজেক্ট, সেইটা তো এই সরকারের দোষ না, এটা তো আমরা তো বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারিনি, তাদেরকে বিচারের আওতায় সালমান এফ রহমান ছাড়া কাউকে তো আপনি ধরতে পারেননি। এটা তো এই সরকারের ব্যর্থতা। ডক্টর ইউনূস সাহেব চালাচ্ছেন ভালো, কিন্তু ওনার উপদেষ্টা পরিষদে যারা রয়েছে ইতিমধ্যেই জনগণ সংশয় প্রকাশ করছে, আশঙ্কিত, তারা দুঃখ ব্যথিত হচ্ছে। তারা কি ফাংশনিং করতে পারছে, মিনিস্ট্রিগুলি সফলতার সাথে চালাইতে পারছে? এটা ভাই বলছে একটু আগে। অবশ্যই তাদের ব্যর্থতা, অভিজ্ঞতার প্রশ্ন রয়ে গেছে রাষ্ট্র পরিচালনায়, মন্ত্রণালয় চালানোর। আজকে দিন দিন এটা স্পষ্ট হয়ে জনগণের কাছে প্রতীয়মান হচ্ছে। এই সরকারের সামনে যে বহুবিধ চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে, সংস্কার বলেন, বিচারের কথা বলেন, আমরা তো বিরোধিতা করছি না। আপনাকে ঐক্যবদ্ধ রেখে, সবাইকে রেখে, আপনাকে কিন্তু রাজনৈতিক স্টেক হোল্ডার যারা পলিটিক্যাল পার্টি, তাদের শরণাপন্ন হয়ে, তাদের চিন্তা চেতনা, আপনাকে নির্বাচনী ব্যবস্থায় ফিরে যেতে হবে, বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আনতে হবে। নির্বাচনে কোনো বিকল্প এই সরকারের সামনে হাতে নেই। এটাই প্রধান সংস্কার, প্রধান প্রায়োরিটি আপনাকে এই সরকারকে দিতে হবে। এই বহুবিধ চ্যালেঞ্জ, অর্থনীতির সংকট, কর্মসংস্থান সংকট, মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে, বেকার লক্ষ লক্ষ কোটি যুবক বেকার হয়ে গেছে, এই টাকা পাচার হয়ে যাওয়ার পরে শিল্পপতিরা পালিয়ে চলে যাওয়ার কারণে কর্মসংস্থান। আজকে বিকেএমই বলছে 160টি বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, পোশাক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। আজকের যে বাংলাদেশ আসে বহুবিধ চ্যালেঞ্জের মুখে আসে দাঁড়িয়েছে, জননিরাপত্তা, কর্মসংস্থান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন, মানবিক করিডোর, বন্দর ইজারা দেওয়া, সবকিছু এই সরকারের তো সব কাজ না। একটা নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের স্পর্শকাতর বিষয়, সাংবিধানিক বিষয়, জাতীয় নিরাপত্তা জড়িত দেশের বন্দর, আমাদের খনিজ সম্পদ, আমাদের তেল গ্যাস, সেগুলো আমাদের জাতীয় সম্পদ, এগুলো জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি দিতে পারবেন। আমি একটু এই কথার সূত্র ধরে যাই। আপনি তো, একটি তো আছে বিচার, একটি তো আছে সংস্কার, একই সাথে দেশ তো তাকে রেগুলার প্রতিদিনকার ফাংশন, একটা সরকারকে সে যেই নামেই থাকুক, এই দেশটা তো তাকে চালিয়ে নিতে হয়, এবং অর্থনীতি, সভরেনিটি, এগুলোকে তো আপনি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবেন না। এবং উনি যেটি বলছে সেটি আপনি মনে করেন কিনা যে নির্বাচিত সরকারের পক্ষে আপনি বলেন বিনিয়োগের ক্ষেত্রে আমরা একটা বড় শোকেস দেখলাম, কিন্তু সেই অর্থে বিনিয়োগকারীরা, আপনি যদি তাদের ইন্টারভিউগুলো পড়ে দেখেন বিভিন্ন গণমাধ্যমে আন্তর্জাতিক, সেখানে কিন্তু তারা কিন্তু ওই স্থিতিশীল অবস্থার প্রত্যাশা করেছেন, তাহলে তারা বিনিয়োগে আসবেন। তো অর্থনীতির জায়গাটা আসলে এই সরকারের জন্য তো চ্যালেঞ্জ, সভরেনিটির জায়গাটা তো চ্যালেঞ্জ। যদি লম্বা এটা হতে থাকে, সেই জায়গাগুলো কিভাবে ট্যাকেল হবে? না দেখেন, এখানে সরকার কতটুকু সময় থাকবে কি থাকবে না, এই বিষয়টির থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ 5ই আগস্ট পরবর্তীত যে নতুন বাস্তবতা, রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আমরা বিএনপিকে সবচেয়ে বড় দলের জায়গা থেকে তাকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে খুব উদার মানসিকতা আমরা দেখতে পাইনি। কারণটি হচ্ছে যে দেখেন, রাষ্ট্র যখন সবচেয়ে বড় সংকটে, সবচেয়ে বড় চ্যালেঞ্জে, মানে স্বাধীনতার পরবর্তী ইতিহাস যদি আপনি ধরেন, সেই সময় একটি দলের যে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সংকট থেকে উদ্ধার করে হচ্ছে আপনার হচ্ছে একটা রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে যাওয়া, সেটা কিন্তু তারা স্কিপ করছেন, যেটা জাতীয় সরকারের প্রস্তাব ছিল। তিনি সেটি স্কিপ করে একটা, এখন তাদের ভাষায় অযোগ্য, অনির্বাচিত, যাদের দেশ চালানোর সক্ষমতা নাই, তাদের কাঁধে আপনি দায়িত্ব তুলে দিচ্ছেন, দিয়ে আবার আপনি বলতেছেন, একদিকে আপনি বলতেছেন যে আপনি চালাইতে পারতেছেন, আপনি দ্রুত নির্বাচন দেন। তাহলে সে যে চালাইতে পারবেন এটা তো আপনি জানতেন, জেনেই তো আপনি তাকে এই রিপোর্টটা দিচ্ছেন। তার মানে আপনি যেটি চাইছেন যে এই সংকটকালীন যে দায়িত্বটা নেওয়া হচ্ছে, সেটা নিজে না নিয়ে সে দায়টা আরেকজনের উপর চাপিয়ে দিয়ে আপনি আপনার পরবর্তী ক্ষমতা কাঠামোতে আসার জন্য আপনি আপনার নিজের, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যেটা সম্মিলিতভাবে বিপদ করার কথা, সেটা মানে বিষয়টা হচ্ছে, ধরেন আপনার বাড়িতে চোর আসলো, আপনি ছোট ভাইকে বললেন যে তুই একটু লাইট মেরে দেখে আস, যখন চোর চলে গেল আপনি বের হয়ে আসলেন, মানে এইটা একটা পরিস্থিতি। তো ফলে আপনি একই সাথে যাদেরকে অযোগ্য বলছেন, আবার তাদেরকে বলছেন যে দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দেন। আপনি দেখেন, আমরা কিন্তু বারবার বলেছি যে আমাদের জায়গা থেকে নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা দুইটা জায়গায় মনে করছি, একটি মনে করছি যে আমাদের এখানকার যে কাঠামো, ক্ষমতা কাঠামো, শাসনতান্ত্রিক যে কাঠামো, সেই কাঠামোটা এমনভাবে তৈরি, যখনই যে বিপুল মেজরিটি নিয়ে যায় তারা এককভাবে একক কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠার একটা সুযোগ আছে। বাংলাদেশের সকল রাজনীতি, সকল কিছু এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, অটো, এটা যে আসে। তো ফলশ্রুতিতে আমরা যেটা দেখলাম যে আগস্ট পরবর্তীতে
তারা সব কিছু শেখ হাসিনার সেই রেখে যাওয়া সেই আইন, নির্বাচনী আইন, সেই নির্বাচনী আইনের মাধ্যমে দ্রুত নির্বাচনী প্রচেষ্টা, তাহলে যে নির্বাচন সংস্কার কমিশন একটা যে প্রস্তাব দিল, তারা যে বিষয়গুলো, সেই প্রস্তাবগুলো আপনি আমলে না নিয়েই আপনি হচ্ছেন এই প্রোগ্রামে আগে। আব্দুল্লাহ ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়ির কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়। আরিফুল ইসলাম আদিব, আপনার কাছ থেকে নির্বাচন নিয়ে আপনাদের অবস্থান আপনারা খুব পরিষ্কার করেছেন এবং আপনি বলেছেন যে আসলে নির্বাচনটাকে সময়সীমার মধ্যে দেখতে চান না। একটা ঐকমত্য কমিশন হয়েছে সরকারের তরফ থেকে, এই সংস্কারের মধ্যেও কিন্তু আপনি বলেছেন যে বিএনপির সাথে খুব বেশি আসলে কোনো ধরনের দূরত্ব নাই, মৌলিক কিছু জায়গায় আপনাদের হয়েছে। এখন তাহলে যদি হয়ে যায়, তার মানে তো মোটামুটি পলিটিক্যাল কনসেনসাসের জায়গায় আমরা চলে আসলাম। এখন তো হচ্ছে সংস্কার এক্সিকিউট করার জায়গায়, সেখানে আপনারা সরকারের কতখানি সদিচ্ছা দেখছেন এটা এক্সিকিউশন? এখানে সদিচ্ছাটা আসলে বিচারের ক্ষেত্রে কিন্তু আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে আপনারাই বলেছেন। এখানে সরকারের সদিচ্ছার চেয়ে সংস্কারটা গুরুত্বপূর্ণ হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে তারা এখানে প্রথমে স্বীকৃতি দিচ্ছে কিনা যে জুলাই সনদের জুলাই এই সংস্কারগুলো চাচ্ছে না। কারণ আমরা ইতিপূর্বে যেটা দেখেছিলাম যে আমরা যখনই রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেই অক্টোবরে 24 সালের অক্টোবরে আমরা কিন্তু 4টি স্পষ্ট দাবি জানিয়েছিলাম যে রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান বাতিল, আওয়ামী লীগের বিচার, জুলাই সনদ। যখনই আমরা এইটার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছিলাম, সেখানে আমরা সবচেয়ে বড় দলের কাছে সবচেয়ে বড় অসহযোগিতা পেয়েছিলাম এবং সেই জুলাই সনদ পরবর্তীতে আমরা দেখলাম 15ই জানুয়ারি হওয়ার কথা, সেটিও পরবর্তীতে হয়নি। সরকারও তো বলেছিল এটা 1.5 মাসের মধ্যে হবে, হয়নি। তে একটি বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয় যখন জনগণ যখন রাজপথে নেমে আসলো, আমাদের প্রথম থেকেই উদ্যোগ ছিল এবং অন্য দলগুলো সরাসরি ছিল, সেই জায়গার থেকেও কিন্তু আমরা সুস্পষ্টভাবে তাদেরকে সাড়া দেখিনি। কোন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে? কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে তারা মৌখিকভাবে নানা ধরনের বক্তব্য দিয়েছিল। প্রথম দিকের বক্তব্যগুলো ছিল যে দল হিসাবে আরেকটি দলের নিষিদ্ধ হওয়া উচিত না, এটি জনগণ সিদ্ধান্ত নেবে। তো জনগণ তো সিদ্ধান্ত 5ই আগস্ট নিয়েছে, জনগণ তো বারবার সিদ্ধান্ত তো নেয় না, জনগণের সিদ্ধান্ত 5ই আগস্ট। সেটা যদি আরিফ সেটি হলে আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি, জনগণ 5 আগস্ট সিদ্ধান্ত নিল, 8 আগস্ট সরকার গঠন হলো, আপনারা অগাস্ট সেপ্টেম্বর থেকে এই নিষিদ্ধের কথা বলেছেন, তো সেইটি করতে আবার 9 মাস সরকারের লাগলো কেন? যেহেতু জনগণই সিদ্ধান্ত নিল, তাহলে এটা তো 8 আগস্ট আপনার সরকার গঠনের পর 10 সেপ্টেম্বরে তো হয়ে যেতে পারতো না, সেটি তো হওয়া উচিত ছিল। এবং এখানে কিন্তু সরকার বিএনপির দিকে কি তাকিয়ে সিদ্ধান্তটা নিয়েছে? তা তো নেয়নি না। এখানে বিএনপির জায়গা থেকে আমাদের আপনি যেটা বললেন ভাই একটি কথা বলছেন যে যখন অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক কিংবা অনির্বাচিত যে সরকারই থাকুক না কেন, ওই সময়টাতে সরকারের বাহিরে যাদের মাঠে যারা বেশি শক্তি প্রদর্শন করেন তাদের পরোক্ষ চাপ। ব্রাদার, সেটি আমি আপনাকে জিজ্ঞেস করছি। বিএনপি, আপনি তো বললেন যে এই দাবিটা আপনারা শুরু থেকে করে এসেছেন, কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির সেই অর্থে সাড়া পান নাই। তো বিএনপি এখন কি সাড়া দিয়েছিল এবার আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে? না, এবার যখন মাঠে জনগণ যখন নেমে গেছে, আবার আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে যখন টানা 2-3 দিন রাজপথে যখন লোক নেমেছে, তখন হচ্ছে জনগণের একটা দাবিটা আরো বেশি জোরালো হয়েছিল এবং বিএনপি দেখতে পাচ্ছে যে এইটা যদি সর্বশেষ মুহূর্তে তারা স্পষ্ট করে তাহলে তাদের সেই জায়গা থেকে তিনি সর্বশেষ মুহূর্তে, আমরা তো এইটা চাই না যে সে আরেক দিকে তাকিয়ে, অর্থাৎ যখনই বড় ইস্যুগুলো আসে তখন আপনি অন্যদের উপরে দিয়ে আপনার জায়গা থেকে থাকা, এইটা হচ্ছে আমাদের কাছে বুঝতে পেরেছি। আরেকটা বিষয় আপনি দেখেন গুরুত্বপূর্ণ, যে আজকে একটা বিষয় খুব ভাইরাল হয়েছে এবং এটি আসলে খুব অ্যালার্মিং বিষয়, যে আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনি কাউকে জবাই করার স্লোগান দেওয়াটা আমরা দেখেছি যে এনসিপি যে ধর জবাই করতে, এই যে বিএনপির তার তৃণমূলের নেতা কর্মীদের এই যে স্লোগানের দেওয়া, এবং একই সাথে গত 8 মাসে, এবং ইন্টারেস্টিং একটা তথ্য দেখেন, যেদিন বিএনপি এক দফা ঘোষণা করলো বা যে 28 অক্টোবর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত এক দফার আন্দোলনে তাদের শহীদ হয়েছে 28 জন, মানে এক দফা ঘোষণার পরে সাংবাদিক সহ। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আগস্ট পরবর্তী যে 9 মাস, 6 মাসে তার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শহীদ হয়েছেন 28 জন,
কিন্তু ফ্যাসিবাদ চলে যাওয়ার পরে না আমার তথ্য আগে কথা শুনতে হবে, আমি বলি তারপরে। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে নিজেদের অন্তঃকোন্দলে মারা গেছেন 79 জন। এই যে ধরেন একটা সংখ্যা এবং বিপরীত দলকে আবার হচ্ছে জবাই করার যে স্লোগান দেওয়া, অর্থাৎ পুরনো যে রাজনৈতিক বাস্তবতা এবং আমার লোক আছে, আমি আমার মতন করে হচ্ছে স্লোগান দিব, আমি আমার মতন করে রাজনীতিক প্রেসার করব, এইটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটার বিষয়। আমি এখানে আপনাকে থামাচ্ছি, আমি আবার আপনার কাছে ওই ভাই যে তথ্যটার জন্য হচ্ছে, তো এটা তো স্পষ্ট, মানে তারা 28 অক্টোবর পরবর্তীতে 28 জন মারা গেছে। আর এমনি তো 16 বছরে তাদের গত জুলাই আন্দোলনেই আমাদের 422 জন মারা গেছে। আপনি তথ্যটা বুঝেন না। আমি যেটা বলছি যে 7ই জানুয়ারি পর্যন্ত মানে এক দফার যে আপনারা ঘোষণা দিয়ে আন্দোলনটা যখন ঘোষণা দিয়ে শুরু করছেন, এরপরের যে 4-5 মাস এখানে 28 জন মারা গেছে। আর ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে অন্তঃকোন্দলে আপনার মারা গেছে, আপনাদের নিজেদের পার্টির মধ্যে 79 জন মারা গেছে, এটা ও বলেছে। এই তথ্য নিয়ে যদি আপনার কাছে কাউন্টার তথ্য থাকে আপনি দিন, আমি একটু আবু হেরার রাজাকি ভাই আপনার কাছে আসি। সেটি হচ্ছে এই যে এই স্লোগানটির কথা বললো, যে ও তো বললো যে 3টি বড় রাজনৈতিক দলের নেতা কর্মীদের একটা একটা করে জবাইয়ের যে প্রসঙ্গটি এলো এবং সরাসরি বিএনপির দিকে ইঙ্গিত করেছেন, এগুলো আসলে সিমটম কিসের? আচ্ছা, এটা দুটো দিক আছে। একটু আগে আমরা যখন আলোচনা করতেছিলাম যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন ধরনের কথা বলে, তখন কিন্তু বলা হয়েছে মাঠে নানান ধরনের কথা হয়, মাঠে নানান ধরনের কথা হয়। তাহলে আপনি এটা আমলে নিচ্ছেন কেন? এটা কি সহজ কাজ? ধরার জবাই করে তামাশা। তো এটা যদি যারা আমলে নেয়, যারা বলে তাদেরও মনে করি যে এই আপার চেম্বার খালি, আর যারা আমলে নেয় তাদেরও আপার চেম্বার খালি। কারণ আপনি যদি আরো সিরিয়াস নেন তাহলে আপনাকে সব সিরিয়াস নিতে হবে। মাঠে কি বলেন, হাটে কি বলেন, ঘাটে কি বলেন, সব আমলে নিতে হবে। আপনি সুবিধা মতো একটা বাদ দিয়ে দিবেন, অমুকে কইছে আর বাদ দাও, পোলা পানি কইছে, ইমুক কইছে বেটা বুড়া 90 বছর পর বাদ দাও, চলবে না। হয় সব ধরবেন, নয় কোনোটাই ধরবেন না। কাজে আমার কাছে এটা আমলে নেওয়া, আমি আমার কাছে আমলে নেওয়ার মতো তেমন কোনো ইস্যু নয়। এক। দুই হচ্ছে, এখন যে কথাটা আমি বারবার বলতেছি যে আমাদের দেশে কতগুলো বিষয় এখন খুব, যে জিনিসটা ওনারা বলেন না কি জানি না আমি ঠিক, বাংলাদেশ দুটো আলোচনা খুব সিরিয়াস, আপনি করবেন কিনা আমি জানি না। একটা হলো করিডোর, একটা হলো আপনার কি বলে বন্দর, এটা নিয়ে আলোচনা চলছে। এটা নিয়ে আলোচনা চলছে এরকম যে দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে বা দেশের ক্ষতি হবে। এই বিষয়গুলো যদি বলতো বড় দলগুলো, ইনক্লুডিং এনসিপি তো আমি এখন আউট অফ লিস্ট রাখছি, এটা এখন পর্যন্ত দলই হয় নাই, তথাপি আমি ধরে নিচ্ছি তারা যেহেতু একটা দল গঠন করছে। এনসিপিরও বলা উচিত ভালো এবং মন্দ, দেশের বেনিফিটটা কি, করিডোর দিলে লাভ কি ক্ষতি কি। জামাতের বলা উচিত লাভ কি ক্ষতি কি, বিএনপির বলা উচিত লাভ কি ক্ষতি কি। যদি তারা বলে যে লাভ আছে তাহলে ইউনুস সাহেব দিয়ে দেখ, আর যদি লাভ নাই ক্ষতি দিবেন কেন, আর আপনার ঘরে বসে থাকবেন কেন? সিম্পল। আপনি এইগুলো নিয়ে মাঠে নামেন, তাও পারতেছেন না। আসেন বন্দর দিয়ে দিবেন বিদেশিদের, পৃথিবীর বহু দেশের বহু বন্দর দেয়, অপারেট করতে দেয়, সেটা ভিন্ন। আমি আমার দেশের কথা বলি, আমরা যেহেতু সাবজেক্ট এক্সপার্ট না এটা, সেই কারণে আমরা এত জোর। বাট আপনারা যদি মনে করেন প্রত্যেকটা রাজনৈতিক দল তো বিরাট এক্সপার্ট আছে, তাদের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তারপরে সব গবেষণা করার লোক আছে অত বড় দলের, কিন্তু আমি সেই দিক থেকে সাড়া পাচ্ছি না। কি নিয়ে আলাপ করে, ধর জবাই কর, তো নির্বাচনের দেন না, উমুক না তুমুক না। আপনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, আপনি ক্লেম করেন। যদি ক্লেম করেন তাহলে আপনাদের একটা বিরাট ব্যাখ্যা দেওয়া দরকার যে করিডোর দিলে আমার এই ক্ষতি, কিংবা ক্ষতিই বলতে হবে না, লাভ হইলে তো আমি দিতেই পারি, বন্দর দিলে আমার এই ক্ষতি, এটা জনগণকে দেখাইতে হবে, আমাকেও দেখাইতে হবে। কেন আমি বলছি, বাংলাদেশের 15-16 লক্ষ রোহিঙ্গা আছে, কেমনে 10-12 লাখ ঢুকে গেছে শেখ হাসিনা নোবেল পাওয়ার আশার আর মাদার অফ হিউম্যানিটি টাইটেল নেওয়া। তাদেরই এখন ন্যাচারাল নিয়মে তারা 14-15 হয়ে গেছে। আরো শেখ হাসিনার পতনের আগের থেকে শুরু করে এ পর্যন্ত আরো প্রায় 1.5 লাখ ঢুকছে, ধরে নেন 15-16 লাখ আছে। 15-16 লাখ লোক নিয়ে কিন্তু আমি বসবাস করতেছি। আচ্ছা, আপনি কল্পনা করেন তো আপনি 1,500 স্কোয়ার ফিটের একটা বাসায় থাকেন, হঠাৎ করে আমি দাবড়া দিয়েছিলাম একটা রংবাজ গুন্ডা, কিছু লোককে দাবড়া দিলাম, আপনি দরজা নক করলো, ভাই আমরা খুব বিপদে পড়ছি, সন্ত্রাসীর হামলায় পড়ছি, আমাদের একটু আশ্রয় দেন, আপনি 10টা লোক ঢুকাই দিলেন, ফাইন। এরপরে এই ঘরটা থেকে এই লোকগুলো যায় না, আপনার সার্বভৌমত্ব থাকে কিনা? কাজেই বাংলাদেশ সার্বভৌমত্ব 2017 সালে নিয়ে গেছে শেখ হাসিনা, নাম্বার 1। কেন? 17 লক্ষ লোকের আশ্রয় দিলে থাকে না, সার্বভৌমত্ব থাকে না। 2,000, 5,000 দেন, তাদেরকে রিফিউজি বানায় একটা জায়গায় রাখা যায়। 2, এদেরকে বসায় ইউএন সাহায্য নিয়েছেন, সেখান থেকে টাকাও মারছেন, মানে ওটা আয়ের একটা উৎস ছিল। 3 নম্বর আসেন,
এরা কিন্তু আরাকান আর্মির সাথে লড়াই করে ফেরত আসছে, তার মানে যোদ্ধা। কালকে যদি জাতিসংঘের ডোনেশন না আসে, এখন যদি আপনি আমেরিকা ধরেন, ইনডাইরেক্টলি আমেরিকার ডোনেশন যদি না আসে, তারা হবে এখানে সবচেয়ে বড় সন্ত্রাসী, কারণ ক্ষুধার জ্বালা বড় জ্বালা। এখন এই ক্ষুধার জ্বালার সময় যদি 71 সালে যেমন ভারত আমার পাশে এসে দাঁড়াইছিল আমার অসহায়ত্বের কারণে, ঠিক একইভাবে যদি পরাশক্তি এসে দাঁড়ায় মানবিক কারণে, তাহলে ওই রাজ্যটা কিন্তু একটা আলাদা রাজ্য হচ্ছে। সার্বভৌমত্ব নাই বাংলাদেশে, তাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে। এখন সার্বভৌমত্ব কিভাবে ফেরত আনবে, আমি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত চাই, অথবা তাদেরকে বলতে হবে যে না, আমরা রোহিঙ্গা নিয়েই বসবাস করব, কারণ রোহিঙ্গা তারাইতে হবে। শেখ হাসিনা এরপরে 2টা নির্বাচন করছে, ওখানে নির্বাচন নাই, ওখানে ভোটার না, দেশের নাগরিক না। ওই অংশ বাদ দিয়ে আপনি দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা একটা দেশে আপনি নির্বাচন করে গেছেন। রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের রোহিঙ্গা থাকবে কি থাকবে না, নাম্বার 1। নাম্বার 2, ইউনূস সাহেবের যে করিডোর, সেটা নিয়ে রাজনৈতিক দলকে বলতে হবে যে এটা কি আপনার এই রোহিঙ্গা ফেরত নেওয়ার সহায়ক প্রক্রিয়া কিনা। যদি সহায়ক প্রক্রিয়া হয়, কিভাবে ব্যাখ্যা নেন। যদি এটি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার না, কারণ সরকারের উপদেষ্টাদের মধ্যে এক একজন এক এক বক্তব্য দিয়েছেন। সেই জন্য আমি বলছি রাজনৈতিক দল একটা প্রেশার দিতে হবে। 3 নম্বর, পোর্ট যদি দেই বা না দিই। আরেকটা কথা বলিনি আপনাকে, আমার দেশের সার্বভৌমত্ব আরো কোথায় নষ্ট। সার্বভৌমত্ব কিন্তু শুধু ভূখণ্ড না, সার্বভৌমত্ব কিন্তু আমার দেশের লোকগুলারও। আমি বেঁচে থাকবো কিনা স্বাধীনভাবে, যেটা আপনি যখন বিডিআর 57 জন অফিসার হত্যা হইল, তারা কিন্তু আমার বাউন্ডারি রক্ষা করার লোক, মানে পাহারা দেওয়ার লোক। 57 জন মারা গেল, আমার 57 জন সংখ্যা কমে গেল। এরপর যখন সেনাকুঞ্জে ক্ষোভ প্রকাশ করলো, এবং 200 লোকের চাকরি চলে গেল। তার মানে আমার সার্বভৌমত্ব পাহারাদার দ্বারা তাদের থেকে আপনি চৌকস কিছু অফিসারে ড্যামেজ করে দিন, 200-250 অফিসার সরাই দিলেন। সার্বভৌমত্ব আমার তখন শেষ। ইন্টারনাল সার্বভৌমত্ব, আয়নাঘর, ওই যে হাফেজ হত্যা, ওই যে ইসলামের যে কি আলিম সাহেবদের হত্যা, ওই যে মে মাসের 13 মে 13 সালের মে, হ্যাঁ, তারপরে জুলাই হত্যা, আয়নাঘর, বিনা বিচার হত্যা, সবই কিন্তু আমার সার্বভৌমত্ব। বাংলাদেশের সার্বভৌমত্ব নাই। প্রাথমিকভাবে যদি আপনি ধরেন স্বাধীনতা পাইছি, বাক স্বাধীনতা, গুলি করে মারতেছে না, আয়নাঘর নাই, আমার সার্বভৌমত্বের দিকে কিন্তু আমি যাচ্ছি, নাগরিক সার্বভৌমত্ব। এইভাবে যদি আপনি সার্বভৌমত্ব, আমাকে মানে রাজনীতিবিদদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের দুটো দলের এনসিপি, জামাত, বিএনপি, সবার কাছে আমরা মতামত চাই, আপনাকে সিদ্ধান্ত দেবেন আপনারা কি রোহিঙ্গা নিয়ে বসবাস করবেন কিনা। ওকে, রাজ্জাকি ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আদিব ছোট ভাই অনেক কথাগুলো বলেছে। আমি শুধু একটু আপনাকে বলতে চাই, বিএনপি খুনের রাজনীতি করে না, বিএনপি গড়ার রাজনীতি করেছে জন্মলগ্ন থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতেই উনি সংস্কার এনেছেন ৫ম সংশোধনীর মাধ্যমে। আপনি দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন এই সংবিধানে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঐতিহাসিক একটি সংস্কার এনেছেন, জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছে। দেশটাতে বেগম খালেদা জিয়া 91-এ ক্ষমতায় এসে উনি সব দলের মতামত নিয়ে আন্দোলনের প্রেক্ষাপটে সংসদে বসে রাত দিন কাজ করে তত্ত্বাবধায়ক সরকার এই ইতিহাসে জন্ম বিএনপি দিয়েছে। সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বড় সংস্কার করেছেন। আজকের বাংলাদেশের সংস্কারের কথা বলেন, 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছেন, জাতির সামনে সংস্কার তুলে ধরেছেন। আজকে তো এই সরকার যারা পতিত খুনি সরকার, বিচারের জন্য আমরা সবাই জাতীয় ঐক্যবদ্ধ। আমরা তো বিএনপি একটা গণমানুষের দল, যতবার এই দেশের মানুষ সুযোগ পেয়েছে ক্ষমতায়, সুযোগ পেয়েছে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে অধিষ্ঠিত। এখানে মূল প্রবলেমটা হচ্ছে কি, রাজনীতিবিদদেরকে বললো, রাজনীতিবিদ যেমন বিএনপির তরফ থেকে আসলেই যদি আমরা বলি, সংস্কারের কথা আপনারা বলেছেন, কিন্তু আপনারা বারবার পুরো লম্বা সময় ধরে যেটি বলছেন নির্বাচনের একটি ডেট চেয়েছেন। এনসিপির ক্ষেত্রেও যদি আমরা বলি, তাদের লাইন অফ আপনার আর্জ একই, সেটি হচ্ছে তারা বিচার চায়, বিচার তো আমরা চাচ্ছি। আপনাকে আমি বলি যে ইস্যুসগুলো উনি তুললেন, আপনাকে আমি বলি তারা তো সরকারে আছে, তাদের 2 জন সরকারে আছে, তারা আছে একটা রাজনৈতিক দল, সরকারকে নিজেই তারা রিক্রুট প্রকাশ করেছে, তারা আত্মপ্রকাশ করেছে। আমরা শুভকামনা, সাধুবাদ জানাই, তার কাছে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আজকে যে 2-1টা জিনিস ডিফার হয়েছে, আজকে যে আমাদের বিচার বিভাগের সংস্কারে 20টি প্রস্তাব সংস্কার কমিশন ঐক্যমত্যে তুলে ধরেছে, 19টাতে বিএনপি একমত পোষণ করেছে। আজকে জনপ্রশাসনে 23টি প্রস্তাব সুপারিশ করেছে, সবগুলো মেনেছে। আপনাকে কোথায় মেনে নেয়? সাংবিধানিক কাউন্সিল যেটা আপনি প্রস্তাবনা করেছেন,
গণভোটের ব্যাপারে জুলাই সনদের ব্যাপারে নিশ্চয়ই আপনার রয়েছে। আমাদের সংবিধানে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ হলো আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন, এটার সাথে কারোর তুলনা হতে পারবে না। জুলাই বিপ্লবে আমরা স্যালুট করি আমাদের ছাত্রদেরকে, তারা জীবন দিয়েছে, ঐতিহাসিক একটা রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান এই জাতির, আমাদের দ্বিতীয়বার স্বাধীনতা নিয়েছে এই জাতিকে। আমরা তাদের কাছে জুলাই চার্টারের ক্ষেত্রে আপনার সেটা তো মুক্তিযুদ্ধের প্রস্তাবনা সংবিধানে মূলনীতিতে একই কাতারে আমাদের মুক্তিযোদ্ধারা এটা থাকতে পারে না, পরে আসতে পারে, সেকেন্ড লাইনে আসবে। এটা তো কেউ জাতি অস্বীকার করতেছে, এইখানে বিএনপি ডিফার করেছে, আর কিছু না। কিন্তু আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা শহীদ পরিবারকে জাতীয়ভাবে পুনর্বাসন করে এটা যে জায়গাটা উনি বললো যে আপনারা এই যে এই এতগুলো ইস্যু আছে যেগুলো এই মুহূর্তের ইস্যু, সেগুলো নিয়ে বিএনপি কতখানি মাঠে আছে? অবশ্যই মাঠে আছে। আপনি দেখছেন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে এই ধরনের একটি সংবেদনশীল বিষয় আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবশ্যই মতামত ছিল। তো সরকারের তরফ থেকেও কি সেটি হয়েছে? আমাকে জিজ্ঞেস, হ্যাঁ আপনি কি জিজ্ঞেস করছেন? আপনি তো প্রশ্নগুলো তুললেন। সরকার ইজ নোবডি। না আপনি এইভাবে এই আলোচনা করলে এই আলোচনা না করলে কেন বলবেন ভাই? আপনাকে আমি বলি সংবিধান আপনি প্রশ্ন মানে করছেন তো, আমি বলি এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেগুলো বলেছেন না, কমিটমেন্ট নাই তার, কিন্তু তার কোনো রাজনৈতিক দল নাই, তার কোনো রাজনৈতিক বিলাসিতাও নাই। হ্যাঁ, তার যদি আমি এজেন্ডা ধরি, আমি ধরে নিই তার এজেন্ডা নিয়ে আসছে, তো এজেন্ডার ভিতর তো এখন দেখতেছি করিডোরও আছে আর আপনার বন্দরও আছে। তো এই যে এজেন্ডা নিয়ে আসছে, এই এজেন্ডা দিলে যদি দেশের ক্ষতি হয়, আমি বলছি না লাভ ক্ষতি, আমি জানি না, এটা রিসার্চ করবে তারা। যেহেতু তার কোনো কমিটমেন্ট নাই, তার থাকারও রাইট নাই। আপনি চলে যাবেন, কালকে সকালে আন্দোলন হবে, আপনি চলে যাবেন, আপনি আমার দেশের ক্ষতি করতে পারবেন না। এই জায়গাটা আমার প্রশ্ন। আর যদি বলেন যে না আমরা নষ্ট করব না, আমরা একটা নিয়মে যাব, আমি তাকায় তাকায় দেখবো উনি ডিসেম্বর মধ্যে ক্ষতি করবেন, তারপরে যখন তাই ভোট চাইতে আসবেন তখন আমি প্রশ্ন করব করিডোর কেন দিছিলেন, বন্দরে বাধা দেন নাই, তো আমি আপনাকে ভোট দিব কেন? আপনি তো থামাইতে পারেন না। সংক্ষেপে বলেন যদি কিছু বলে, আমার কাছে চলে আমি যেটা বলতে চাচ্ছি সাইফুল ভাই, যেটা আপনাকে আলটিমেটলি এই যে সমস্যাগুলো এক এক দল এক এক রকম মতামত দিবে, আপনি এটা ডিসাইড করবে কে? এই অন্তর্বর্তী সরকারকে না, এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সেন্সিটিভ বিষয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ জড়িত। আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া, নির্বাচিত প্রতিনিধি সরকার ছাড়া, পার্লামেন্ট ছাড়া, আলোচনা ছাড়া আপনি এই ধরনের স্পর্শকাতর বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। জনগণের ম্যান্ডেট ছাড়া এটা সাংঘর্ষিক। আমি আদিব থেকে শুনে আসি জনগণের ম্যান্ডেট ছাড়া যেহেতু ওনারা সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তো করিডোরের বিষয়ে আপনাদের অবস্থানটা কি? করিডোরের বিষয়ে আমাদের সুস্পষ্টভাবে গত পরশু আমাদের দলের সদস্য সচিব তিনি স্পষ্ট করে বলেছেন যে এই করিডোর কি উদ্দেশ্য করা হবে, এটা দিয়ে কি পাস করা হবে এবং এটা নিয়ন্ত্রণ কারা থাকবে, কিভাবে এটা সামগ্রিকভাবে সব কিছু বিষয়গুলোর সকল রাজনৈতিক দল, শুধু রাজনৈতিক দল না, দলের বাহিরে অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। কারণ এই বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার মতন সরকারের সেইটা তার বাস্তবায়ন করা সেটা পারে না। আর ম্যান্ডেটের ক্ষেত্রে যেটা বলছেন যে দেখেন গণ অভ্যুত্থান পরবর্তীতে সকল রাজনৈতিক দল এবং হচ্ছে জাতীয় এক ধরনের ঐক্যমতের মধ্যে তাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে। ফলে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটটা হচ্ছে অভ্যুত্থানের ম্যান্ডেট, এটা নির্বাচন কিংবা অনির্বাচনের ম্যান্ডেট কানেক্টেড না। ফলশ্রুতিতে আপনি যখন আপনার পক্ষে আসবে তখন আপনি বলবেন যে ম্যান্ডেট আছে, আপনি তাড়াতাড়ি এটা করেন ওইটা করেন, কিন্তু আবার যখন আপনি হচ্ছে আপনার স্বার্থের সাথে যাবেন না তখন তাকে অনির্বাচিত নানা ধরনের বিষয়। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে ধরেন এই যে ভাই একটা বলছে যে অনেকগুলো দল অনেকগুলো বলছে, দেখেন আমাদের তো একটা 90-এর অভিজ্ঞতা আছে। 90-এ যে 3 জোটের যে রূপরেখা আছে সেখানে কিন্তু অনেক কিছু বলা হয়েছে যে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, রাষ্ট্রীয় সুশাসন থাকবে, বিচার বিভাগ স্বাধীন থাকবে স্বাধীনভাবে। কিন্তু আমরা দেখেছি পরবর্তী যে সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে সেই যে প্রতিশ্রুতি দিছিল সেটা হয় না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে বাংলাদেশের জনগণ মনে করে যে রাজনৈতিক দলগুলো যারা বরং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায় তাদের স্বার্থগুলাই রক্ষা হয়। ফলে আন্দোলন হচ্ছে। কেন আন্দোলন হচ্ছে? অধিকাংশের কথা যেহেতু এই সরকার মোটামুটি নিরপেক্ষ, আমাদের দাবি যৌক্তিক তুললে সরকার মেনে নেবে, কারণ পরবর্তী যে সরকার আসবে সেটা আমাদের মানবে না। ফলে এই যে জনগণের যে একটা ধরেন দলগুলোর প্রতি অনাস্থা, ফলে এটা কিন্তু একটা বড় ধরনের কিন্তু প্রশ্ন থেকে যায় সেই জায়গা থেকে। একদম শেষ মন্তব্য 10 সেকেন্ড, যদি সরকারকে আপনি কিছু বলতে চান নির্বাচন নিয়ে, বা সরকারের উচিত, নির্বাচন নিয়ে আমি কিছু বলবো না কারণ নির্বাচন এখনো এজেন্ডা না, না অনেক টাইম আছে ডিসেম্বর পর্যন্ত, সেপ্টেম্বর অক্টোবরের, কিন্তু তার আগে
রাজনৈতিক দলরা কি করবে না করবে, আমি একজন দেশপ্রেমিক হিসাবে সরকারের কাছে একটা ব্যাখ্যা চাই যে আপনি করিডোর দিবেন এবং বন্দর যে দিবেন রাষ্ট্রের বেনিফিট কতখানি। ধন্যবাদ। এই গল্পের আমরা শেষ করতে পারলাম না, এভাবেই গল্পগুলো চলে। দর্শক, জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।